হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফিজিক্স স্কলার। তো আজকে আমরা এই যে নিউটনের গতিসূত্র চ্যাপ্টারটা আমরা শেষ করেছি, তার বিভিন্ন ধরনের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো, যেগুলো তোমাদের কম্পিটিটিভ পরীক্ষাতে আসে এবং যে কোনো পরীক্ষাতেই তোমাদের দিতে পারে। তো অলরেডি আমি যখন লেকচার পড়িয়েছি, যখন টপিকগুলো পড়িয়েছি, তখন উদাহরণ দিয়ে কিছু কিছু যেগুলো খুব সিম্পল কোশ্চেন সেগুলো করিয়ে দিয়েছি, যেগুলো অবশ্যই তোমাদেরকে দেখতে হবে। ওগুলো কিন্তু পরীক্ষা দিতেই পারে, ডাইরেক্ট কোশ্চেন দিতেই পারে। আজকে দেখব যে তোমাদের মানে বোধমূলক কিছু কোশ্চেন যেগুলো হচ্ছে পরীক্ষাতে দেয়, এবং যেগুলো করলে যে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতে একটু ট্রিক থাকে বা একটা কিছু যেগুলো দরকার হয়, যেগুলো তোমরা ব্যবহার করলে খুব তাড়াতাড়ি অঙ্কটা করতে পারো। তো সেই সমস্ত কোশ্চেন নিয়ে আজকে আমরা আলোচনা করব, এবং সেই জন্য এই ভিডিওটা। তো চলো শুরু করা যাক। আমরা এই চ্যাপ্টারের ক্ষেত্রে যে নিউটনের যে গতিসূত্র, এই চ্যাপ্টারের ক্ষেত্রে কয়েকটা ফর্মুলা যেমন আমাদেরকে মনে রাখতে হবে, যেগুলো খুব তাড়াতাড়ি আমাদের মনে রাখলে পরীক্ষা হলে খুব তাড়াতাড়ি আমরা যে কোনো কোশ্চেন করতে পারবো। যেমন ধরো, ভরবেগ মানে কি? ভরবেগ মানে হচ্ছে পি সমান হচ্ছে এম ইন্টু ভি, মানে ভর গণিত বেগ। প্রযুক্ত বল এফ সমান কি? এম ইন্টু এ হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি, তার মানে হচ্ছে এটাকে এম দিয়ে গুণ করলে এম ভি মাইনাস এম ইউ বাই টি। তাহলে প্রযুক্ত বল হচ্ছে ভরবেগের পরিবর্তন, এম ভি মাইনাস এম ইউ বাই টি। বলের ঘাত বলতে আমরা কি বুঝি? বলের ঘাত বলতে আমরা বুঝি এফ গণিত টি, মানে বল গণিত সময় সমান হচ্ছে ভরবেগের পরিবর্তন। তাহলে বলের ঘাত মানে হচ্ছে ভরবেগের পরিবর্তন, এম ভি মাইনাস এম ইউ। চলন্ত লিফটে প্রতিক্রিয়া যখন হয়, তখন লম্ববল যদি এন হয়, তাহলে লিফটটি যদি এ ত্বরণ নিয়ে ওপরে ওঠে, তখন এ ওই লম্ববল কত হয়? এম ইন্টু জি প্লাস এ। যখন নিচে এ মন্দন নিয়ে ওপরে ওঠে, মানে নিচের দিকে এ ত্বরণ নিয়ে নামে, তখন হচ্ছে এম ইন্টু জি মাইনাস এ। আর এ ত্বরণ নিয়ে নিচে নামার সময় এন সমান হচ্ছে এম ইন্টু জি মাইনাস এ। একই জিনিস। এ মন্দন নিয়ে নিচে নামার সময় মানে এ ত্বরণ নিয়ে উপরে উঠছে, মানে হচ্ছে এম ইন্টু জি প্লাস এ। স্থির থাকার সময়ে এবং সমবেগে ওঠা বা নামার সময় এন ইকাস টু এম জি। যখন কোনো ত্বরণ থাকে না, তখন হচ্ছে এন ইকাস টু এম জি, মানে বস্তুর আপাত ওজন আর প্রকৃত ওজন সমান হয়। আর অবাধে যখন পড়ে, তখন এন ইকাস টু জিরো হয়ে যায়, তখন আপাত ওজন জিরো হয়ে যায়। দুটি বস্তুর মধ্যে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র হচ্ছে যে এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু, মানে প্রাথমিক ভরবেগ সমান হচ্ছে অন্তিম ভরবেগ, মানে এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু। আর পরিবর্তনশীল ভরের ক্ষেত্রে নিউটনের দ্বিতীয় সূত্র হচ্ছে এফ ইকাস টু এম ডিভি ডিটি মাইনাস ইউ রিলেটিভ ডিএম ডিটি। যখন তোমার মাস কমছে, ধরো রকেটের ক্ষেত্রে কোশ্চেন যদি দেয়, যেটা আমি অলরেডি আমি করিয়ে দিয়েছি যে রকেটের কোশ্চেন কীরকম কোশ্চেন দিতে পারে, তখন হচ্ছে তোমাকে এই সূত্রটা ব্যবহার করতে হবে। আর বন্দুকের প্রতিক্ষেপের ক্ষেত্রে এই রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র ব্যবহার করতে হবে। আর লিফটের ক্ষেত্রে তো এইগুলো তোমাকে খুব তাড়াতাড়ি তুমি ইজিলি করতে পারবে, লিফটের কোশ্চেন। আর দেয় যেগুলো হচ্ছে নিউটনের গতিসূত্র, যেটা দ্বিতীয় গতিসূত্র এফ ইকাস টু এম এ প্রয়োগ করে কীভাবে তোমরা অঙ্ক করতে পারবে। এই হচ্ছে তোমাদের বিভিন্ন ধরনের ফর্মুলা যেগুলো তোমরা করবে। তো আজকে আমরা কিছু কোশ্চেন আলোচনা করব। এই আলোচনা করার জন্য আমি প্রথমে কিছু জিনিস আলোচনা করব, সেটা হচ্ছে যে বিভিন্ন প্রকারের সংস্থার গতি, মানে এই যে চ্যাপ্টার থেকে না বিভিন্ন ধরনের কোশ্চেন দেয়, এবং মানে এত ধরনের কোশ্চেন হতে পারে যেটা তোমরা মানে কত প্র্যাকটিস করবে, কিন্তু কিছু কিছু যেগুলো হচ্ছে কমন থাকে সেইগুলো হচ্ছে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তারপর সেইখানে মানে তোমরা কোন মানে হিসেবে কোন মানে কিভাবে তুমি অঙ্কটা করলে, সেই যে নলেজটাই ব্যবহার করে তারপরে তোমাকে যে কোনো সিস্টেম দিয়ে দেওয়া হোক তোমরা করে নিতে পারবে। তো এই যে আমি আজকে এগুলো করাবো, যে প্রায় 10টা আছে, 10টা সংস্থার জন্য আমি কিভাবে আমরা ত্বরণ ব্যবহার করব, যখন সাম্যাবস্থায় থাকবে তখন কিভাবে তার কন্ডিশন কী হবে, এই সমস্তগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে দেখি যে এরকম একটা মানে সিস্টেম দেওয়া আছে, যে দুটো ভর দেওয়া আছে এম ওয়ান আর এম টু, দুটো ব্লক দেওয়া আছে যাদের ভর হচ্ছে এম ওয়ান আর এম টু। তাহলে ভর হচ্ছে এম ওয়ান আর এম টু। এই এম ওয়ান ভরের ওপর একটা এফ বল প্রয়োগ করা হলো। তাহলে এম ওয়ান আর এম টু একসাথে পরস্পরের সঙ্গে লাগানো আছে, আর এম ওয়ান ভরের ওপর এই এফ বলটা দেওয়া হচ্ছে। তাহলে এই বস্তু সংস্থার ত্বরণ হচ্ছে, তাহলে বস্তু সংস্থার ত্বরণ হচ্ছে এ। তোমাকে এই এর ভ্যালু তোমাকে বার করতে হবে। তাহলে এক্ষেত্রে তোমাকে মানে কি করতে হবে, সেটা হচ্ছে যে তোমাকে এই পুরো বস্তুটাকে একটা ধরে নিতে হবে, যে আমার কাছে টোটাল হচ্ছে
ধরো m1+m2 বস্তু আছে আর বলটা আছে এখানে পড়ছে, তার ত্বরণ কত হবে, এইটা বার করলে তুমি টোটালটা পেয়ে যাবে। তাহলে ত্বরণ পেয়ে যাবে কত, এ সমান হচ্ছে, তাহলে ত্বরণ সমান কি, এমনি দ্বিতীয় গতিসূত্র কি বলে, এফ সমান হচ্ছে এম ইন্টু এ, এখানে এম কত, m1+m2, তাহলে m1+m2 ইন্টু এ, তাহলে এ হচ্ছে f/m1+m2। তাহলে এই হচ্ছে বস্তু সংস্থার ত্বরণ। তোমাকে কী করতে হলো, যে বস্তু দুটির ভরকে যোগ করতে হলো, কারণ এই বলটা দুটি ভরের ওপরই প্রয়োগ হচ্ছে অ্যাকচুয়ালি, কারণ এটা এম1 ভরের উপর প্রয়োগ হলেও এটা কিন্তু যেহেতু দুটো বস্তু একসাথে আছে তো দুটি ভরের উপরেই প্রযুক্ত হবে। তো ত্বরণ, তাহলে বস্তু সংস্থার ত্বরণ কত হবে, এ সমান f/m1+m2। আর একটা জিনিস জিজ্ঞেস করে এখান থেকে, সেটা হচ্ছে যে তুমি বলো এই m1 আর m1 ভরের মাঝখানে বল কত, মানে ধরো m1 বস্তু m2 ভরের উপর একটা বল প্রয়োগ করবে, সেটা ধরো n, এবং সমান ও বিপরীত প্রতিক্রিয়া m2 m1 এর উপর প্রয়োগ করবে, সেটা হচ্ছে n। তাহলে এই n এর মান কত, এই বলের মান কত, এক্ষেত্রে কি হবে, যখন তুমি এইরকম না, এটা যেমন এফ দিলে তার একটা উপাংশ মানে তার একটা ভাগ এইখানে প্রয়োগ হবে, যেটা হচ্ছে m2-র উপর প্রয়োগ হচ্ছে। তো এই বলটা শুধুমাত্র কার উপর প্রয়োগ হচ্ছে, m2-র জন্য, তাহলে m2-র ক্ষেত্রে। আর ত্বরণ তো আমি জানি এ, তাহলে বল কত হবে এখানে, তাহলে n সমান কত হবে, তাহলে এখানে শুধুমাত্র ভর হচ্ছে কত, m2, আর ত্বরণ হচ্ছে এ। এটা বার করলে তোমার হচ্ছে এই যে বলটা, এইটা বা এটা তো প্রতিক্রিয়া বল তো সমানই হয়, তাহলে ওটা বার করার দরকার নেই, তাহলে এই ক্রিয়া বলটা বার করলে আমার হয়ে গেল। এই ক্রিয়া বলের জন্য ত্বরণ কত হবে, এ, তার মানে হচ্ছে ভর কত, m2, তাহলে n সমান m2a। তাহলে হচ্ছে আমি m2 আর এ সমান জানি, তাহলে m2 এ সমান আমি এটা বসিয়ে দেবো f/m1+m2, তার মানে হচ্ছে m2f/m1+m2। এইভাবে তুমি এই রকম যদি বস্তু সংস্থা দেয় তার ক্ষেত্রে ত্বরণ আর ওই বস্তু দুটির মধ্যে পারস্পরিক বল তোমরা বার করতে পারবে। এবার আসছি দ্বিতীয় কোশ্চেন, যে একই রকমই একটার বদলে তিনটে আছে, তাহলে একই ব্যাপার, আমি কি করব, তাহলে টোটাল এফ সমান কত, টোটাল ভর m1+m2+m3, তার বস্তু সংস্থার ত্বরণ কত, এ, তাহলে এ ত্বরণ কত হবে, f/m1+m2+m3, এই হচ্ছে বস্তু সংস্থার ত্বরণ। এবার বললো যে এই দুটি মানে এই প্রথম m1 আর m2-র মধ্যে বল কত হবে। এবার দেখো m1 আর m2-র মধ্যে বল মানে হচ্ছে m1 কত বল m2-র উপরে দিচ্ছে। এবার দেখো m2-র উপরে যে বলটা দেবে সেটা কিন্তু m2 আর m3 দুটোর উপরেই প্রয়োগ হবে, কারণ ত্বরণটা দুটোর ক্ষেত্রে তৈরি হবে, কারণ টোটাল বল এফটা কিন্তু বাম থেকে ডান দিকে আছে, মানে প্রথমে m1-এর উপর ক্রিয়া করছে, মানে কি ওই তিনটে বস্তুই সরবে। এবার m1 যদি যে বলটা দেবে m2-র উপর, তার জন্য কী হবে, m2 আর m3 দুটো বলই কিন্তু সরবে ডান দিকে, তাই না। তো সেই জন্য আমাকে যখন এই ক্ষেত্রে যখন m1 কতটা বল m2-র উপর দিচ্ছে, তাহলে সেই বলটা যদি আমি বার করি ধরো f1, তাহলে সেটা হবে যে টোটাল ভর হবে m2+m3, মানে এই দুটো ভর মানে যার উপরে প্রয়োগ হচ্ছে m2-র উপরে প্রয়োগ হচ্ছে, তার মানে কি এইটা হচ্ছে ধরো m2, এটা ধরো m3, তাহলে এইখানে যদি তোমার f1 ক্রিয়া করে তার মানে এই দুটো বলের উপর ক্রিয়া, এই দুটো ভরের উপর ক্রিয়া করবে, তার জন্য এই দুটো ভরের টোটাল ভর হচ্ছে m2+m3 ইন্টু এ। এবার এ তো আমি জানি, তাহলে আমি বলে দিতে পারবো m2+m3 ইন্টু হচ্ছে এ মানে হচ্ছে f/m1+m2+m3। এবার বললো এইখানে বল কত, মানে হচ্ছে m2 আর m3। এবার দেখো যখন m2 আর m3-র মধ্যে বল করবো তখন m2 যে বলটা m3 দিচ্ছে তার জন্য শুধুমাত্র m3-রই ত্বরণ হবে, তাই না। তো সেই ক্ষেত্রে ভর শুধু m3 হবে, তাহলে সেই বলটা যদি f2 লিখি তাহলে f2 হবে m3 ইন্টু হচ্ছে এ, তাহলে m3 এ হচ্ছে কত, f/m1+m2+m3। এইভাবে তোমরা করতে পারবে। এবার আসছি নততলের অঙ্ক। নততল হচ্ছে একটা এরকম মানে একদিক হচ্ছে তোমার উচ্চতা থাকবে আর একদিকে এরকম ঢালও থাকবে আর একটা অ্যাঙ্গেল থাকবে, সেটা হচ্ছে থিটা, যেটাকে বলে নততলের নতিকোণ। আর একটা ধরো বস্তু এম হচ্ছে এইভাবে মানে রাখা আছে এবং সেটা নিচের দিকে নিজে নিজেই পড়ছে, কারণ হচ্ছে নিচের দিকে নিজে নিজে পড়ছে মানে কি, তো এর একটা ভর আছে আর ওজন আছে যেটা mg নিচের দিকে কাজ করছে। আর নততলের দ্বারা মানে নততল যে প্রতিক্রিয়া বল এটার উপর কাজ করছে সেটা হচ্ছে ধরো n।
ঠিক আছে। এবার এই যে ত্বরণটা পাচ্ছে, ত্বরণটা কোন দিকে পাচ্ছে? ত্বরণটা পাচ্ছে এই দিক বরাবর, এটা হচ্ছে ত্বরণ, তার মানে এম এ হবে এই বরাবর। ঠিক আছে, তাহলে তোমাকে বলতে হবে যে এম এ সমান কত, এই এম এ সমান কত, তাহলে এম এ সমান হচ্ছে কত, এই এম জি, এই এম জির যে এই বরাবর উপাংশ সেটাই হচ্ছে, তাহলে এম জির এই বরাবর উপাংশ এইটা কত ডিগ্রি হবে, এইটা বার করে তুমি যদি, এটা যদি থিটা হয় এটা হবে 90 মাইনাস থিটা, কারণ তো এটা যদি কমপ্লিট করো মোটামুটি এটা হচ্ছে তোমার হচ্ছে 90 মাইনাস থিটা, তাহলে এম জি কস 90 মাইনাস থিটা। এই এম জির উপাংশ কোন দিকে আছে, এই এ বরাবর, সেটাই হচ্ছে তোমার এম এ, তাহলে এম এ সমান হচ্ছে এম জি কস 90 মাইনাস থিটা, তার মানে হচ্ছে এম জি কস 90 মাইনাস থিটা মানে হচ্ছে সাইন থিটা, এম এম কেটে গেল, তাহলে এ সমান হচ্ছে আমি পেলাম জি সাইন থিটা, তাহলে এ সমান কি হচ্ছে জি সাইন থিটা, এ সমান জি সাইন থিটা। এবার বলেছে তাহলে এন এর মান কত, প্রতিক্রিয়া বলের মান কত, সেটা হবে কি, তুমি যদি এইভাবে টেনে দাও, বাড়িয়ে দাও, তাহলে এম জির এই বরাবর উপাংশ কত, এই বরাবর উপাংশ হচ্ছে কত, তাহলে এইটা যদি থিটা হয়, এটা যদি 90 মাইনাস থিটা হয়, তাহলে এম জির এই বরাবর মানে এই বরাবর উপাংশ কত হবে, সেটাই হবে এই বরাবর হবে এম জি সাইন 90 মাইনাস থিটা, মানে হচ্ছে এই দিক বরাবর যদি থিটা কস থিটা হয়, তাহলে এই বরাবর কী হবে, সাইন হবে, তাহলে হচ্ছে এইটাই দেখো এন এর সাথে পুরোপুরি 180 ডিগ্রি কোণে আছে, তার মানে কি এন সমান হচ্ছে এম জি সাইন 90 মাইনাস থিটা, মানে হচ্ছে এম জি কস থিটা। তো এই হচ্ছে তোমার এন সমান হচ্ছে এম জি কস থিটা আর এ সমান হচ্ছে জি সাইন থিটা, এই দুটো তোমাকে বার করতে হতো। এবার আসছি 4 নম্বর, যে ধরো যে এরকম কেস যে এই যে নততলটা আছে, যে এই নততলটাকে এ ত্বরণ নিয়ে অভিমুখ দিকে গতিশীল, মানে এই নততলটা হচ্ছে এই যে এ ত্বরণ নিয়ে, নততলটা যাচ্ছে এ ত্বরণ নিয়ে, এবার যখন নততলটা এ ত্বরণ নিয়ে যাবে তখন একটা বল প্রয়োগ হবে এইটার ব্লকের ওপরে, কোন দিকে, পিছনের দিকে, মানে ও যদি জোরে জোরে যায় তাহলে ও কী করবে, যে পিছনের দিকে মনে হবে যে একটা বল পাচ্ছি। তুমি যদি গাড়িতে চেপে থাকো, তুমি যদি সামনের দিকে যাও, গাড়িটা যদি সামনে যায়, তুমি সবসময় কি একটা বল পেছনের দিকে অনুভব করবে, মানে তোমাকে পেছনে ঠেলছে মনে হবে, তাই না? তো সেরকমই যখন একটা ত্বরণ সামনের দিকে যাচ্ছে তখন তোমাকে এইখানে একটা ত্বরণ এইভাবে, সেম ত্বরণ এইভাবে বস্তুর ওপর ক্রিয়া করবে, বোঝা গেল? এবার এইটা হচ্ছে বস্তুর এমজি, এদিকে কাজ করবে, এটা হচ্ছে এমজি। এবার এটা যদি থিটা হয় আর এটা তাহলে এন, আর এটাও হবে থিটা, বোঝা গেল? তাহলে এই দিকে হচ্ছে তোমার এমজি কস থিটা, আর এই দিকে হচ্ছে তোমার হচ্ছে ওকে। তো এবার এইখানতে তাহলে এই দিকে হচ্ছে তোমার এ প্রয়োগ করবে এই বরাবর, ওকে এটা নয়, ওকে এটা প্রয়োগ করছে এ বরাবর, এ প্রয়োগ করছে মানে ত্বরণ হচ্ছে এই বাম দিকে, তার মানে এবার যদি আমি ধরো ত্বরণ হচ্ছে এই দিকে হচ্ছে, তাহলে তোমার আমাকে এবার কি করতে হবে, আমাকে কম্পোনেন্ট বার করতে হবে, তাহলে এটা যদি থিটা হয় এটা হচ্ছে তোমার 90 মাইনাস থিটা, তাহলে এই এ ত্বরণ আর তার এম এ, তাহলে এই দিকে বল প্রয়োগ করছে এম এ, তাহলে এই এম জি কস থিটা বরাবর কত উপাংশ হবে, তাহলে এম জি কস থিটা বরাবর তাহলে হচ্ছে এম এ কস থিটা হচ্ছে 90 মাইনাস থিটা, এই দিকে তাহলে এইটার কম্পোনেন্ট হবে এটা, আর প্লাস হচ্ছে এম জি কস থিটা, এই দুটো মিলিয়েই তোমার হচ্ছে এন হবে, মানে এন যদি আমি আঁকি এরকমভাবে, যে এন যদি এইভাবে আঁকি, তার অপোজিট দিকে কী কী কম্পাউন্ড থাকবে, একটা থাকবে এম জি কস থিটা, আর একটা থাকবে এই এম এর জন্য এই বরাবর কম্পাউন্ড থাকবে, সেটা হচ্ছে এম এ কস 90 মাইনাস থিটা, তাহলে এটা হচ্ছে এন সমান কত হবে, এম এ সাইন থিটা প্লাস এম জি কস থিটা, তাহলে এন সমান হবে এম জি কস থিটা প্লাস এম এ সাইন থিটা। আর তোমার হচ্ছে এবার ধরো ত্বরণ বার করতে পারলো, তাহলে ত্বরণ যদি বার করতে পারলে তাহলে ত্বরণের দিকে উপাংশ কত হবে, তাহলে এটা আমি করব কি, যে আর একটা যদি এইভাবে ড্র করে নিই ইজি হবে জিনিসটা, এই তাহলে এই তোমার বস্তু ছিল, তাহলে
এই দিকে তোমার হচ্ছে ত্বরণ এ, এবার এটা তোমার হচ্ছে mg, আর এইটা সমান থিটা, তাহলে এই বরাবর তোমার হচ্ছে কী হবে mg সাইন থিটা, mg সাইন থিটা এ বরাবর। আর এদিকে এ ছিল, তাহলে এটা যদি, তাহলে এই কোণটা কত হবে, তোমাকে কোণ বার করতে হবে, যে এই পুরো কোণটা তোমাকে বার করতে হবে এর উপাংশ এ বরাবর। তার মানে এটা বার করতে গেলে তোমাকে যেতে হবে, তাহলে এইটা হচ্ছে তোমার 90 মাইনাস থিটা, 90 মাইনাস থিটা, আর এইটা হচ্ছে তোমার 90 ডিগ্রি। তাহলে তোমার হচ্ছে এই এ বরাবর এই এম এর উপাংশ, এম এ হচ্ছে এম এর উপাংশ কত হবে, প্লাস এম এ কস 90 প্লাস 90 মাইনাস থিটা, 90 প্লাস 90 মাইনাস থিটা। এটা তোমাকে বুঝে বুঝে করতে হবে। এবার সমান হচ্ছে mg সাইন থিটা, আর mg কস 90 প্লাস 90 মাইনাস থিটা মানে হচ্ছে কস 180 ডিগ্রি মাইনাস থিটা, মানে মাইনাস কস থিটা। তাহলে এটা হচ্ছে এম এ কস থিটা। তাহলে mg সাইন থিটা মাইনাস এম এ কস থিটা, এইটাই সমান হচ্ছে এম এ। তাহলে এ সমান কত হবে, এম কেটে গেল, জি সাইন থিটা মাইনাস এ কস থিটা। এটাই হবে তোমার বস্তু সমস্ত, এই বস্তুটির ব্লকটির ত্বরণ। এবার ধরো এরকম যদি আছে যে দুটি বস্তু এইভাবে একটা দড়ি দিয়ে বাঁধা আছে, তাহলে এ টানছে এদিকে আর এ টানছে এদিকে, এই টান দুটো কিন্তু সমান। আর এই M2 বস্তুকে একটা বল এফ দিয়ে টানা হচ্ছে, তাহলে বলো বস্তু সমস্ত ত্বরণ করো। এক্ষেত্রে দেখো যখন বস্তুটা টানছে M2-র ওপরে, আর তাহলে M1ও যেহেতু টান আছে, তাহলে পরে M1ও যাবে তার সাথে, মানে বস্তু সমস্ত ত্বরণ কিন্তু সমান হবে। মানে ত্বরণ যদি আমি ধরে নিই এ, তাহলে তাহলে এফ সমান কত হবে, টোটাল ভর কত, M1 প্লাস M2। এখানে টি আর টি কিন্তু কেটে যাবে, দেখো প্লাস মাইনাস হবে, তাহলে এখানে কোনো অবদান নেই। তাহলে ইনটু হচ্ছে এ, তাহলে এ সমান হচ্ছে এফ বাই M1 প্লাস M2। এটা হচ্ছে তোমার বস্তু সমস্যার ত্বরণ। এবার তোমাকে বার করতে বলো যে এই দুটো, এই মানে টানটা কত, এই সুতোতে টান কত। তাহলে এই ক্ষেত্রে যদি প্রথম বস্তুটা দেখো, তাহলে টি এইদিকে যাচ্ছে, তাহলে এই টি সমান কত হবে, ওর M1 ইন্টু এ, তার যে বল, তাহলে এইখান থেকে তুমি হচ্ছে টি পেয়ে যাবে, তাহলে টি হচ্ছে M1 ইন্টু এ হচ্ছে এফ বাই M1 প্লাস M2। তাহলে বস্তুতে টান কত হবে, ওই তারটিতে টান হবে M1F বাই M1 প্লাস M2। এবার ধরো দুটোর বদলে যদি তিনটে বস্তু থাকে তাহলে কি করবে, এক্ষেত্রেও তাই। তাহলে এক্ষেত্রে যে টানটা এখানে টি সমান, এখানে টি সমান, কেটে যাবে। তাহলে টোটাল এফ সমান করছে টোটাল ভর কত, M1 প্লাস M2 প্লাস M3 ইন্টু হচ্ছে এ। তাহলে এ সমান হচ্ছে এফ বাই M1 প্লাস M2 প্লাস M3। বোঝা গেল। এবার হচ্ছে যে তাহলে এবার বলছে যে টান কত হচ্ছে, যে একটা হচ্ছে টান দুটো জায়গাতে আছে, এখানে টি1 এটা টি1, এটা টি2 এটা টি2। তাহলে টি1 এর ক্ষেত্রে টান কত হবে, টি1 সমান হচ্ছে M1 ইন্টু এ। তাহলে হচ্ছে টি1 সমান কত হবে, M1 ইন্টু এ বসিয়ে দাও, এফ বাই M1 প্লাস M2 প্লাস M3। এক্ষেত্রে দেখো এইখানে যখন টি2 বার করবে তখন এই যে বলটা কার সাথে সমান হবে, এই M1 প্লাস M2 টোটাল যে ভর তার যে বল সেটা, তার M1 প্লাস M2 তার এ ইন্টু এ, এটা হচ্ছে টোটাল বল, এইটা সমান হচ্ছে টি2 সাথে সমান হবে। তার মানে হচ্ছে টি2 সমান কত হবে, M1 প্লাস M2 ইন্টু এ মানে হচ্ছে এফ বাই M1 প্লাস M2 প্লাস M3। আর এই যে তোমার কপি কলের সাহায্যে দুটি ব্লককে যদি এভাবে ঝোলানো হয়, এটা আমরা আগেও করেছি, তবে এখানে ইজিলি করা যাবে যে একটা যদি M2G হয়, এটা হচ্ছে M1 যদি কাজ করবে, এদিকে টি কাজ করবে, এদিকেও টি কাজ করবে। তাহলে এই M2 যদি উপরের দিকে যায় তার মানে হচ্ছে টিটা বেশি, তাহলে টি মাইনাস M2G এইটা হচ্ছে লব্ধি বল, সমান হচ্ছে ওর ত্বরণ হচ্ছে কত, M2A। তাহলে টি সমান আমি লিখতে পারি M2A প্লাস M2G। আর ধরো M1 ভর যদি দেখি, M1 ভরের ক্ষেত্রে দেখুন ওর নিচের দিকে নামছে, মানে M1G ওর বেশি কার থেকে, টি এর থেকে। তাহলে এই উপলব্ধি বলটাই কার সাথে সমান, তার যে ভরগণিত ত্বরণ তার সাথে সমান। তাহলে এক্ষেত্রে আমি পাচ্ছি এটা হচ্ছে M1 এ, তার মানে হচ্ছে টি সমান হচ্ছে
টি সমান হচ্ছে m1g মাইনাস m1a। এবার এই দুটো টি সমান, যেহেতু তার এই টানটা সমান হবে, তার মানে হচ্ছে m2a প্লাস m2g সমান হচ্ছে m1g মাইনাস m1a। তাহলে এবার এটাকে এদিকে নিয়ে গেলাম, তাহলে m1 প্লাস m2 ইন্টু a সমান হচ্ছে m1g মাইনাস m2g। তার মানে যে a সমান হবে m1 মাইনাস m2 বাই m1 প্লাস m2 ইন্টু g। এইটা হবে তোমার ত্বরণ। এবার বলে সুতোর টান কত, টান বার করতে হলে কী করবে, যে কোনো একটাতে বসিয়ে দেবে, যে m2 দুটোতে যে কোনো একটা বসালেই হবে। তাহলে m2 ইন্টু a সমান কত এটা, তাহলে m1 মাইনাস m2 বাই m1 প্লাস m2 ইন্টু g প্লাস হচ্ছে m2g। এটাকে যদি সহজ করে লেখো তাহলে তুমি পাবে যে 2m1 m2 বাই m1 প্লাস m2 ইন্টু g। এটাও আমরা আগে করেছি যে এরকম যদি একটা ব্লক ঝোলে আর একটা যদি এরকম ব্লক টেবিলের উপর রাখা থাকে, তাহলে ত্বরণ যদি এইভাবে এ হয়, তাহলে এটা যে এই ধরনের যাবে, এটা নিচের দিকে এই ধরনের পড়বে। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে m2g এদিকে কাজ করবে, এটা হচ্ছে উপরের দিকে টি। তাহলে টি মাইনাস m2g যদি নিচের দিকে বসে, তাহলে m2g বেশি, তাহলে m2g কার থেকে বেশি, টি এর থেকে বেশি, এটা হচ্ছে লব্ধি বল, এটাই হচ্ছে m2a। তাহলে টি সমান কত হবে, টি সমান হচ্ছে m2g মাইনাস m2a। আর প্রথম বস্তুর ক্ষেত্রে দেখো m1g নিচের দিকে কাজ করছে, আর তার সাথে তার ত্বরণ যেদিকে হচ্ছে তার সেটা 90 ডিগ্রি, তো তার এই m1gর কোনো কন্ট্রিবিউশন নেই। তাহলে তাহলে এই যে টান, এই টানটাই শুধুমাত্র ওকে টানছে, তাহলে টানটাই সমান হবে m1 ইন্টু a। তাহলে এটা যদি এখানে বসিয়ে দিই, তাহলে হবে m1a সমান হচ্ছে m2g মাইনাস m2a। তার মানে হচ্ছে পাচ্ছি আমি, এটা দিকে নিয়ে গেলাম, তাহলে a সমান পাবো m2g বাই m1 প্লাস m2। তাহলে a পেয়ে গেলাম। তাহলে টি বার করতে গেলে এখানে বসিয়ে দাও যে টি সমান হচ্ছে m1 ইন্টু a, তাহলে g বাই m1 প্লাস m2। বোঝা গেল? এবার বলছে যে একটা নততল দেওয়া আছে, নততলে তোমার হচ্ছে দুটি ভর আছে, একটা ভর হচ্ছে m2g যেটা নিচের দিকে এইভাবে m2g আছে, আর হচ্ছে m1g যেটা হচ্ছে এইভাবে তোমার হচ্ছে ওর m1g কাজ করছে। তাহলে ত্বরণ যদি এইভাবে এই বরাবর হয়, তাহলে এটা এদিকে উঠবে আর এটা এদিকে নামবে। তাহলে তুমি বার করো যে তাহলে পরে ত্বরণ কত হবে। তো একটা ব্যাপার আমরা দেখব যে প্রথমে স্থির অবস্থা যদি থাকে, তাহলে স্থির অবস্থায় থাকলো মানে কি, যে এই দিক বরাবর কী কাজ করছে, টি, এই দিক বরাবরও টি। তাহলে স্থির অবস্থায় থাকলো মানে টি সমান হচ্ছে m2g থাকবে, মানে যদি কোনো ত্বরণ না থাকে তাহলে টি সমান m2g হবে। আর এই ক্ষেত্রে টি সমান কত হবে, এই টি সমান হবে এই ক্ষেত্রে হচ্ছে এই m1g এর যে কন্ট্রিবিউশন এই বরাবর হবে, এইটা হচ্ছে তোমার 90 মাইনাস থিটা। তাহলে এটা হচ্ছে m1g cos 90 মাইনাস থিটা। তাহলে টি সমান কার সাথে সমান হবে, m1g cos 90 মাইনাস থিটার সাথে সমান হবে, তবেই এই বস্তুটা সাম্যাবস্থায় থাকবে। তাহলে এটা সমান হচ্ছে m1g সাইন থিটা। তাহলে দেখো টি আর টি তো সমান, তাহলে m1g সাইন থিটা সমান m2g। তার মানে হচ্ছে m2 সমান হচ্ছে m1g m2 সমান হচ্ছে m1 সাইন থিটা। এইটা যদি সত্যটা পূরণ হয় তবেই বস্তুটা সাম্যাবস্থায় থাকবে, মানে কারো কোনো ত্বরণ হবে না। এবার ত্বরণ যদি হয়, তার মানে যদি এটা নিচের দিকে নামছে, এটা উপর দিকে উঠছে, তার মানে কি এই এটা m2g টি এর থেকে বড় হয়ে যাবে, সমান হবে না। তাহলে m2g মাইনাস টি সেটাই হবে m2a। আর এই বস্তুর ক্ষেত্রে কী হবে, এই বস্তুর ক্ষেত্রে m1a সমান হচ্ছে যে টি বেশি কার থেকে, যে m1g এর যে কন্ট্রিবিউশন তার থেকে, মানে m1g এই বরাবর যেটা m1g সাইন থিটা পেয়েছিলাম তার থেকে বেশি, সেই জন্য m1 পাচ্ছি। তাহলে এই ক্ষেত্রে আমি কি করব, যে টি বার করে নেব এবং দুটোকে ইকুয়াল করে দেবো। তাহলে এখান থেকে পাচ্ছি টি সমান হচ্ছে m2g মাইনাস m2a, আর এক্ষেত্রে থেকে পাচ্ছি টি সমান হচ্ছে m1a প্লাস m1g সাইন থিটা। এদেরকে ইকুয়াল করে দাও, তাহলে পরে হচ্ছে তোমার হচ্ছে m2g মাইনাস m2a সমান হচ্ছে m1a প্লাস m1g সাইন থিটা। তাহলে এক্ষেত্রে দেখো m1a আর m2a, তাহলে m1 প্লাস m2a, তাহলে a সমান হচ্ছে তোমার হচ্ছে m2 মাইনাস m1 সাইন থিটা ইন্টু g বাই m1 প্লাস m2।
এইটা হচ্ছে তোমার হচ্ছে m2 মাইনাস m1 সাইন থিটা ইন্টু জি বাই m1 প্লাস এটা তোমার ত্বরণ, আর টান বার করতে হলে এখানে বসিয়ে দেবে, টান পেয়ে যাবে। আর লাস্টে আসছে এরকম যদি হয় যে নততলে দুটো কোণ আছে, একটা আলফা একটা বিটা, আর দুটো ভর এরকমভাবে ঝোলানো আছে, তাহলে এই ক্ষেত্রেও তোমাকে একটা হচ্ছে ত্বরণ যদি বার করতে বলে তাহলে তুমি কি করবে, তাহলে এটা যদি নিচের দিকে নামে এটা উপর দিকে উঠছে, মানে এই টিটা এই m2g এর যে এই বরাবর কন্ট্রিবিউশন তার থেকে বেশি, তাহলে এইটা সমান হচ্ছে 90 মাইনাস থিটা, তাহলে এইদিকে m2g এর এটা হচ্ছে m2g, তাহলে m2g cos 90 মাইনাস থিটা মানে হচ্ছে m2g সাইন থিটা। তাহলে টি যখন তার টান যখন এই m2g সাইন থিটা থেকে বেশি হবে তখনই এটা ত্বরণ পাবে, তাহলে সেই ত্বরণটা হবে m2a সমান হচ্ছে টি মাইনাস m2g সাইন থিটা। আর m1 ভরের ক্ষেত্রে এ যদি নিচের দিকে নামে তার মানে কি ওর m1g, এটা এদিকে m1g কাজ করছে, তার এই বরাবর উপাংশ মানে m1g তোমার হচ্ছে এটা আলফা হলে এটা 90 মাইনাস আলফা m1g, তাহলে সাইন আলফা হয়ে যাবে। তাহলে ওকে, তাহলে m1g এইদিকে হচ্ছে তাহলে m1g সাইন আলফা, এখানে থিটা নয়। ওকে, এখানে হচ্ছে ব্যাপারটা হচ্ছে এখানে আমি থিটা লিখেছি, এটা হচ্ছে বিটা হবে, এটাও বিটা হবে, তো এইগুলো হবে তোমার হচ্ছে বিটা, এটা বিটা, ঠিক আছে, এটা হচ্ছে বিটা, কারণ হচ্ছে এই কোণটা বিটা, এখানে আলফা, তাহলে এখানে হচ্ছে এটার ক্ষেত্রে হচ্ছে m2, এটা হচ্ছে তোমার বিটা হয়ে যাবে সমস্ত কিছু, এটা আমার ভুল হয়েছে। ওকে, তাহলে m2 এর সমান হচ্ছে এটার ক্ষেত্রে পেলাম হচ্ছে টি মাইনাস m2g সাইন বিটা, আর এর ক্ষেত্রে হচ্ছে তোমার হচ্ছে m1 এর ক্ষেত্রে আমি পাবো যে যদি নিচের দিকে নামে তার মানে m1g সাইন আলফা, এটা কার থেকে বেশি, টি এর থেকে বেশি, সমান হচ্ছে m1a। এবার দেখো এখান থেকে টি বার করো, টি সমান হচ্ছে m1g সাইন আলফা মাইনাস m1a, আর এখান থেকে যদি টি বার করো তাহলে পাবে টি সমান হচ্ছে তোমার হচ্ছে টি সমান হচ্ছে m2a মাইনাস m2g সাইন বিটা, এদেরকে ইকুয়াল করে দাও তাহলে তুমি পাবে m1g সাইন আলফা মাইনাস m1a সমান হচ্ছে m2a মাইনাস m2g সাইন বিটা। তাহলে এই ক্ষেত্রে তাহলে তুমি হচ্ছে এটাকে যদি একদিকে নিয়ে আসো তাহলে পাবে m1 প্লাস m2 ইন্টু a সমান হচ্ছে m1g সাইন আলফা প্লাস m2g সাইন বিটা। তাহলে এই ক্ষেত্রে a সমান কত হবে, a সমান হবে m1 সাইন আলফা প্লাস m2 সাইন বিটা, আমি g কমন নিয়েছি, বাই m1 প্লাস m2। এইভাবে তুমি বস্তু সংস্থার ত্বরণ বার করতে পারবে। আর টান বার করতে গেলে কি করতে হবে, জাস্ট এইখানে তোমার হচ্ছে যে কোনো একটা ফর্মুলাতে এর জায়গায় এটা বসিয়ে দেবে, তারপর সিম্পলিফাই করলেই টি পেয়ে যাবে। এইভাবে বিভিন্ন পরীক্ষায় মানে বিভিন্ন কোশ্চেনে তোমরা অ্যান্সার করতে পারো। এবার আমরা কিছু উদাহরণ করব যেগুলো বিভিন্ন পরীক্ষাতে এসছে। বলছে 4 কেজি 2 কেজি ও 1 কেজি ভরের 3টি ব্লককে একটি ঘর্ষণহীন তলের উপর পরস্পর সংস্পর্শে রাখা আছে। 14 নিউটন মানের একটি বল 4 কেজি ব্লকের উপর প্রযুক্ত হলো, তাহলে 4 কেজি 2 কেজি ব্লকের মধ্যে পারস্পরিক সংস্পর্শ বল কত হবে? কিচ্ছু নেই, শুধুমাত্র এখানে 4 কেজি এটা, তারপর 2 কেজি, আর এটা 1 কেজি রাখা আছে, এটা 4, এটা 2, এটা 1। এবার বলছে 14 নিউটন মানের একটি বল 4 কেজি ব্লকের উপর প্রযুক্ত হলো, মানে এইভাবে যদি এফ সমান হচ্ছে 14 নিউটন 4 কেজি ব্লকের উপর প্রযুক্ত হলো, তারপরে এই 4 আর 2 কেজির ব্লকের মধ্যে পারস্পরিক সংস্পর্শ বল কত হবে, মানে এইখানে বলটা কত হবে? তাহলে দেখো আমাকে প্রথমে বার করতে হবে ত্বরণ, তাহলে বস্তু সংস্থার ত্বরণ হচ্ছে টোটাল ফোর্স বাই টোটাল ভর, মানে m1 প্লাস m2 প্লাস m3। টোটাল বল কত দেওয়া আছে 14 নিউটন, আর ভর কত হচ্ছে m1 প্লাস m2 4 প্লাস 2 প্লাস 1 কেজি, এটা নিউটন এটা কেজি, মানে এসআইতে কোনো অসুবিধা নেই। 14 বাই দেখো 4 2 6 7 মানে হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে তোমার ত্বরণ। এবার এই যে বলেছে 4 ও 2 কেজি ব্লকের মধ্যে পারস্পরিক সংস্পর্শ বল, মানে হচ্ছে 4 কেজির যে 2 কেজির উপর বল প্রয়োগ করবে তার ফলে 2 আর 1 কেজির ত্বরণ সৃষ্টি হবে, তাহলে টোটাল ভর এক্ষেত্রে কত হচ্ছে 3 কেজি 2 প্লাস 1, তাহলে এটার ত্বরণ তো একই, তাহলে এটার টোটাল ভর কত 3,
মানে হচ্ছে তোমার হচ্ছে অ্যাকচুয়ালি এটা বার করতে বলেছে, F1 বার করতে বলেছে, যেটা হচ্ছে 4 কেজি বল 2 কেজির উপর প্রয়োগ করছে। F1 সমান কত হবে? টোটাল ভর হচ্ছে M1 M2 প্লাস M3 ইন্টু এ। এই M2 আর M3 হচ্ছে 2 কেজি আর 1 কেজি, মানে হচ্ছে 4 কেজি বল এই 2 কেজির উপর যেটা প্রয়োগ করবে সেটা 2 কেজি আর 1 কেজি ভরের ত্বরণ সৃষ্টি করবে। তাই 2 কেজি আর 1 কেজি ভর মানে হচ্ছে 2 প্লাস 1 ইন্টু এ, আর এ তো আমরা জানি 2, তার মানে হচ্ছে 3 ইন্টু 2 মানে হচ্ছে 6 নিউটন। তাহলে 4 কেজি ও 2 কেজি ব্লক দুটির মধ্যে পারস্পরিক সংস্পর্শ হচ্ছে 6 নিউটন। এবার আসছি সেকেন্ড কোশ্চেন, যে এইচ উচ্চতা ও থিটা কোণ বিশিষ্ট একটি নততলের শীর্ষ দেশ থেকে একটি ব্লককে নততল বরাবর ছেড়ে দেওয়া হলো। এইভাবে একটা নততল আছে যার নতিতল হচ্ছে নতিকোণ হচ্ছে থিটা আর উচ্চতা হচ্ছে এইচ। এইখানে একটা ব্লক রাখা আছে, এই ব্লকটা বলছে ছেড়ে দেওয়া হলো। তাহলে এই পাদদেশে পৌঁছাতে, এইখানে পৌঁছাতে, এটা ধরো এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, তাহলে বি পয়েন্টে পৌঁছাতে কত টাইম লাগবে সেটা বার করো। এটা খুব সহজ। তাহলে এই ক্ষেত্রে এইখানে ত্বরণ কোন দিকে হবে? এই বরাবর ত্বরণ হবে, কিন্তু আমার জি কোন দিকে কাজ করে? জি কাজ করে নিচের দিকে। তাহলে এই বরাবর এই জি এর মানে এ সমান কত হবে? জি এর অ্যাঙ্গেলটা কত? 90 মাইনাস থিটা। তার মানে হচ্ছে এ ইন্টু এ সমান হচ্ছে জি জি তোমার হচ্ছে কস 90 মাইনাস থিটা, মানে হচ্ছে জি সাইন থিটা। তাহলে এ সমান কত হবে? জি সাইন থিটা। এবার বলছে যে এখান থেকে এখানে যেতে মানে কি, যে এই ক্ষেত্রে ওর মানে ইনিশিয়াল মানে প্রাথমিক বেগ কত হবে? প্রাথমিক বেগ সমান হচ্ছে ইউ সমান হচ্ছে 0। প্রাথমিক বেগ 0 দেওয়া আছে। টাইম বার করতে হবে, টাইম কত? দূরত্ব কত যাবে? এই তাহলে এটা একটা ত্রিভুজ, নতিতলটা একটা ত্রিভুজ যার উচ্চতা দেওয়া আছে, থিটা দেওয়া আছে, তাহলে কত দূরত্ব যাবে? মানে অতিভুজ বরাবর যাবে, তাহলে অতিভুজ বার করতে হবে। এবার তুমি জানো যে সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব সমান দেওয়া আছে তোমার উচ্চতা, এটা হচ্ছে এইচ, আর অতিভুজ তোমাকে বার করতে হবে, সেটা আমি ধরে নিলাম এস, যে এস দূরত্ব যাচ্ছে। তাহলে তোমার এস কত হচ্ছে? তাহলে এস সমান হচ্ছে এইচ বাই সাইন থিটা। এই দূরত্ব তোমাকে যেতে হবে। কত টাইম নেবে? এটা তো সোজা এইভাবে সোজা যাবে, রাইট? এস দূরত্ব। তার মানে তোমার হচ্ছে এ সমান হচ্ছে জি সাইন থিটা পেয়ে গেছি, আর তোমার হচ্ছে এস দূরত্ব যাবে। তাহলে এস দূরত্ব যেতে কত টাইম লাগে? এস সমান ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। তাহলে এই ক্ষেত্রে দেখো এস সমান কত হচ্ছে? এইচ বাই সাইন থিটা, এটা বসাবো। ইউ সমান কত? 0, তাহলে হচ্ছে হাফ জি টি স্কোয়ার। এবার এখানে জি হবে না, এখানে জি হবে না, এখানে এ হবে, এ টি স্কোয়ার। ওকে, ত্বরণ হচ্ছে এ। তাহলে এ সমান হচ্ছে আবার জি সাইন থিটা আমরা বার করেছি, তাহলে বসিয়ে দেবো এ সমান জি সাইন থিটা। এ সমান জি সাইন থিটা, তাহলে হাফ জি সাইন থিটা টি স্কোয়ার সমান হচ্ছে এস। এস সমান কত? এইচ বাই সাইন থিটা। তাহলে এবার এখানে তাহলে টি স্কোয়ার সমান বার করতে হবে। তাহলে টি স্কোয়ার সমান যে 2টা এদিকে নিয়ে গেলাম, তাহলে 2h বাই, আর সাইন থিটা এদিকে চলে গেলো, তাহলে সাইন স্কোয়ার থিটা, আর এটা জি ছিল, জি সাইন স্কোয়ার থিটা। তাহলে টি সমান হয়ে গেলে দেখো যে রুট ওভার এদিকে চলে এলো, তাহলে রুট ওভার 2h বাই জি, আর সাইন স্কোয়ার থিটা রুট ওভার হচ্ছে বাইরে চলে এলো সাইন থিটা। তাহলে টি সমান হচ্ছে 1 বাই সাইন থিটা রুট ওভার 2h বাই জি। তাহলে 1 বাই, দেখো সি অপশান হচ্ছে রুট ওভার 2h বাই জি। একটি ঘর্ষণবিহীন কপিকলের মাধ্যমে এম ও 2m ভরে দুটি বস্তুকে যুক্ত করা হলো। 2m ভরে বস্তুকে ছেড়ে দিলে m ভরে বস্তুটি যে ত্বরণ সহ উপরে ওঠে তা হলো। তাহলে আবার সেই একই কোশ্চেন, এইরকম এইভাবে দুটি ভর আছে, এরকম একটা অঙ্ক করেছি আমরা অলরেডি উদাহরণে, যখন আমরা মানে এই লেকচারটা পড়েছিলাম কপিকলে তখন। তো এক্ষেত্রে হচ্ছে তোমাকে বলছে ধরো এটা এম, এটা 2m, যখন 2mটা ছেড়ে দেওয়া হলো তাহলে এটা নিচে, তাহলে 2m যেহেতু ভারী, তো এটা হচ্ছে এদিকে 2mg কাজ করবে, এটা বেশি, এদিকে টান কাজ করছে, এদিকে টান, আর এক্ষেত্রে mg কাজ করছে এইদিকে। তাহলে সবসময় এইভাবে বলগুলো এঁকে নেবে যে কোন কোন দিকে বল মানে বল কাজ করছে, এদিকে কাজ করছে ওজন, এদিকে কাজ করছে ওজন, এদিকে টান কাজ করছে, এগুলো এঁকে নেবে। এবার দেখবে কোন দিকে ত্বরণ হচ্ছে। তাহলে যেহেতু যার ভর বেশি সে ত্বরণ এইদিকে হবে, ত্বরণ এইদিকে হচ্ছে, তাহলে এ নিচের দিকে নামলে এ উপর দিকে উঠবে। তাহলে এক্ষেত্রে তাহলে এই 2m বস্তুর ক্ষেত্রে নিচের দিকে নামছে মানে কি, তার ওজন বেশি, কার থেকে? টানের সুতোর টানের থেকে, সমান হচ্ছে তার, সেটাই হচ্ছে তোমার হচ্ছে, তাহলে বস্তুর ভর হচ্ছে 2m ইন্টু এ, এটা হচ্ছে তোমার ত্বরণ। আর প্রথম বস্তুর ক্ষেত্রে উপর দিকে উঠছে মানে হচ্ছে m ইন্টু এ সমান হবে, তো টান বেশি টি মাইনাস mg।
তাহলে এক্ষেত্রে যদি আমি টি বার করি তাহলে টি সমান হচ্ছে 2mg মাইনাস 2ma, আর এক্ষেত্রে যদি টি বার করি সেটা হবে ma প্লাস mg। তাহলে এই টি তো সমান, তাহলে 2mg মাইনাস 2ma সমান হচ্ছে ma প্লাস mg। তাহলে তোমার হচ্ছে এখান থেকে তুমি এই দুটোকে যদি নিয়ে যাও একদিকে, তাহলে 3ma সমান হচ্ছে এটা এদিকে নিয়ে গেলে 2mg মাইনাস mg মানে হচ্ছে mg। তাহলে কেটে গেল, a সমান হচ্ছে g/3। তাহলে এই সমান g/3। তাহলে ত্বরণ কত হবে? g/3। এবার বলছে যে 40 কেজি ভর সম্পন্ন একটি বাঁদর একটি দড়ি বেয়ে ওপরে ওঠার চেষ্টা করছে। তাহলে একটা দড়ি আছে, এই দড়িতে একটা বাঁদর ঝুলছে। বাঁদরটা ভর হচ্ছে m সমান হচ্ছে 40 কেজি। তাহলে এখানে ধরো সুতোটা এইভাবে একটা কোথা থেকে ঝোলা আছে, তার সুতোর টান হচ্ছে ধরো টি। দড়িটি সর্বাধিক 600 নিউটন টান সহ্য করতে পারে, মানে সর্বাধিক টান হচ্ছে 600 নিউটন। এর বেশি কিন্তু দড়ি সহ্য করতে পারে না, মানে টান বেশি হয়ে গেলে যে দড়ি ছিঁড়ে যেতে পারে। এবার বলছে যে কোন ক্ষেত্রে দড়ি ছিঁড়ে যাবে, মানে হচ্ছে কখন বস্তুতে মানে টান যে সর্বাধিক টান তার থেকে মানে দড়িটাকে আরও জোরে টানা হবে, তাহলেই দড়িটা ছিঁড়ে যাবে। বলছে বাঁদরটি যখন 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার বেগে 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সহ উপরে উঠতে শুরু করে, বাঁদরটি যখন 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সহ নিচে নামতে শুরু করে, বাঁদরটি যখন 5 মিটার পার সেকেন্ড সুষম বেগে উপরে উঠতে শুরু করে, আর বাঁদরটি যখন দড়ি বেয়ে নিম্নাভিমুখে অবাধে পতনশীল হয়। তো আমার এখানে বাঁদরের ভর দেওয়া আছে 40 কেজি, ঠিক আছে। তাহলে বাঁদরের মানে এমনিতে ভর, তাহলে mg হচ্ছে ওর এমনির ওজন, ঠিক আছে। তো এমনিতে যদি ওজন হয় mg, তাহলে বাঁদরের কতটা ওর ওজন নিচের দিকে কাজ করছে সেটা হচ্ছে mg, প্রকৃত ওজন সেটা হচ্ছে mg সমান হচ্ছে m হচ্ছে 40 ইন্টু g হচ্ছে g হচ্ছে তোমার হচ্ছে ধরো আমি নিয়ে নিলাম 10, ঠিক আছে। g হচ্ছে ধরো 10, তাহলে অ্যারাউন্ড 400 নিউটন। মানে যখন এমনি স্থির অবস্থায় থাকছে বা ধরো সুষম বেগে উপরে উঠছে, তখনও নিচের দিকে বল কত প্রয়োগ করছে? mg 400 নিউটন, যেটা হচ্ছে সর্বাধিক টানের থেকে কম। মানে ও যদি সুষম বেগে যায় তাহলে পরে কিন্তু দড়ি ছিঁড়বে না, তাহলে এই সি অপশান হবে না। এবার ধরো বাঁদরটি যখন দড়ি বেয়ে নিম্নাভিমুখে অবাধে পতনশীল হয়, অবাধে যদি পতনশীল হয় তাহলে তার ক্ষেত্রে হচ্ছে a সমান হচ্ছে g। এবার আমরা একটা জিনিস করে নেব যে যখন একটা বাঁদর উপর দিকে উঠছে ত্বরণ নিয়ে, তখন আমরা কি হবে যে টোটাল n যখন আমরা বার করেছিলাম সেটা হবে কি যে n সমান এখানে হচ্ছে t, তাহলে t হচ্ছে m ইন্টু জি প্লাস a। যখন উপরের দিকে উঠছে তখন কত নিচের দিকে বল প্রয়োগ করে, সেটা হচ্ছে m ইন্টু জি প্লাস a, যেটা তোমরা লিফটে করেছিলে। তাহলে দেখো যদি ওর a সমান আমি যদি ধরো 6 বসাই, যখন ও উপর দিকে উঠছে ত্বরণ সহ উপরের দিকে উঠছে, তখন কি হবে নিচের দিকে বলও বেশি হবে। তাহলে 6 যদি বসাই, দেখো m হচ্ছে 40, আর g হচ্ছে তোমার হচ্ছে 10 আর a হচ্ছে 6, তাহলে এখানে হচ্ছে 16 ইন্টু 40 সমান হচ্ছে 640 নিউটন। তাহলে দেখো যে এক্ষেত্রে কি হচ্ছে যে 640 নিউটন নিয়ে মানে হচ্ছে যে ও যখন 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে উপরে উঠছে, তখন নিচের দিকে বল কত হচ্ছে 640 নিউটন। কিন্তু সর্বাধিক কত টান ও সহ্য করতে পারে সুতো বা দড়িটা? 600 নিউটন। তার মানে কি এক্ষেত্রে নিচের দিকে আমি টানছি বেশি জোরে, তার মানে হচ্ছে এক্ষেত্রে দড়িটা ছিঁড়ে যাবে। তাহলে অ্যান্সার হবে এই 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ উপরে উঠছে। এবার যদি এই 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিচে নামে, এবার যখন নিচে নামে তখন কি হয়, তাহলে টি সমান হচ্ছে m ইন্টু জি মাইনাস এ হয়ে যাবে, মানে নিচে নামলে কি হবে হালকা মনে হবে, তার জন্য বলটা কমে যাবে। এক্ষেত্রে দেখো এটা আরামসে কমে যাবে, তাহলে m হচ্ছে 40 ইন্টু হচ্ছে এটা হচ্ছে জি মানে 10, এ হচ্ছে কত 4, তার মানে হচ্ছে 40 ইন্টু 6 240 নিউটন। মানে যখন নিচের দিকে নামছে তখন হচ্ছে টোটাল টান কত 240, সেটা হচ্ছে অবশ্যই 600 থেকে কম, তাহলে কোনো দড়ি ছিঁড়বে না, তার মানে এটা হবে না।
আর হচ্ছে যখন নিম্নাভিমুখে অবাধে পতনশীল হয়, অবাধে পতনশীল মানে হচ্ছে এ ইকাস টু জি হয়ে যাবে, এ ইকাস টু জি। এবার নিচের দিকে নামছে, তাহলে এ ইকাস টু জি হয়ে গেলে টি ইকাস টু জিরো হয়ে গেল, মানে কোনো টানই থাকছে না। তার মানে এটা তো অবশ্যই সর্বাধিক টান থেকে কম, তার মানে এটাও হবে না। তাহলে শুধুমাত্র যখন বাঁধের 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সহ উপরের দিকে উঠবে তখন দড়ি ছিঁড়বে। বলছে 2 কেজি ভরের একটি বস্তু ঝোলানো আছে অনুভূমিক তারটিতে এনগের এই টিয়ন তারের মান কত? তাহলে একটা ভর এই 2 কেজি এটা ঝুলছে, দেখো এখানে দুটো তার আছে, দুটো দেওয়ালের সাথে এভাবে আটকানো আছে। এই সমস্ত ক্ষেত্রে তোমাকে কি বার করতে হবে? তোমাকে কি মানে দেখতে হবে যে এখানে দেখো এখানে দুটো বস্তু আছে, এখানে একটা আর একটা বিন্দু আছে এই বিন্দুতে। তাহলে এই বস্তুর কথা ভাবি, বস্তুর কথা হচ্ছে এইখানে যদি আমি ধরি সাপোজ T3 ধরি এটা, আর এটা ধরো T2, তাহলে T1 T2 T3 ধরলাম। তাহলে এই ক্ষেত্রে তোমার হচ্ছে এইদিকে কাজ করছে mg, m দেওয়া আছে 2 কেজি, g ধরো আমি ধরে নিলাম 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এবার ধরো এই ক্ষেত্রে দেখো তোমাকে যদি আমি শুধু এই বস্তুটার কথা ভাবি, বস্তুর ক্ষেত্রে উপর দিকে কাজ করছে T3, নিচের দিকে কাজ করছে mg, মানে T3 সমান হচ্ছে mg। ওকে, এবার আমি এই বিন্দুটার কথা, এই বিন্দুটা ধরো সি বিন্দুর কথা চিন্তা করি, তাহলে হবে কি যে সি বিন্দুর ক্ষেত্রে হচ্ছে যে এই আর এইভাবে কাজ করছে। তাহলে এক্ষেত্রে তোমার হচ্ছে আমি যদি অন্য নিই, হ্যাঁ এইটা তোমার ছিল 30 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে? এই কোণটা হবে 30 ডিগ্রি। এটা হচ্ছে T2, এটা T1, এটা T3। T3 এদিকে হচ্ছে নিচের দিকে কাজ করবে। এবার তাহলে তুমি দেখো যে T2-র এই বরাবর উপাংশ কত? T2 cos 30 ডিগ্রি, T2 cos 30 ডিগ্রি। আর এই বরাবর উপাংশ কত? T2 sin 30 ডিগ্রি। ওকে, তাহলে T2 cos 30 ডিগ্রি কাজ করছে এই দিক বরাবর, এই দিক বরাবর T2 sin 30 ডিগ্রি। এবার দেখো তাহলে এখান থেকে লিখতে পারি T3 সমান হচ্ছে T2 sin 30 ডিগ্রি, কারণ হচ্ছে এটা পুরোপুরি পরস্পর বিপরীত মুখে কাজ করছে। তাহলে T3 সমান হচ্ছে T2 sin 30 ডিগ্রি, আর T1 সমান আমি লিখতে পারি T1 সমান হচ্ছে T2 cos 30 ডিগ্রি। এই হচ্ছে এখান থেকে পেলাম। এবার হচ্ছে দেখো T3 সমান হচ্ছে mg, তাহলে T3 সমান mg মানে T2 sin 30 ডিগ্রি মানে হচ্ছে mg। তাহলে T2 সমান কত হচ্ছে? T2 সমান হচ্ছে sin 30 ডিগ্রি মানে হচ্ছে হাফ, তাহলে হচ্ছে T2 বাই হাফ সমান mg, তার মানে হচ্ছে T2 সমান হচ্ছে 2mg, T2 সমান হচ্ছে 2mg। এবার এখানে জাস্ট আমি এটা বসিয়ে দেব, তারপরে হচ্ছে এখানে তাহলে T1 সমান কত হবে? তাহলে T2 হচ্ছে 2m, m হচ্ছে কত? m দেওয়া আছে 2 কেজি, তাহলে 2 ইন্টু g হচ্ছে 9.8 ইন্টু হচ্ছে cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি মানে হচ্ছে √3/2, তাহলে 2 কেটে গেল, তাহলে এটা পেলাম আমি 2√3 ইন্টু 9.8। এই 2√3 ইন্টু 9.8 মানে হচ্ছে অপশান সি। তাহলে T1 এর মান বার করতে বলেছিল, আমরা T1 এর মান পেয়ে গেলাম। এইভাবে কিন্তু বিভিন্নভাবে তোমাদেরকে এই কোশ্চেনটা দিতে পারে, তোমাকে এইভাবে উপাংশ ভেঙে করতে হবে। ওকে, আর একটা কোশ্চেন যে এফ বলের প্রভাবে যে কণার বেগ, কোনো কণার বেগ হচ্ছে v, মূলবিন্দু থেকে তার দূরত্ব x-এর উপর যেভাবে নির্ভর করে তা হলো, মানে বেগ হচ্ছে এইভাবে √1/x এর উপরে এইভাবে প্রপোর্শনাল। তাহলে বলো যে ক্রিয়াশীল বল এফ এর মান x-এর উপর কীভাবে নির্ভরশীল? তাহলে v দেওয়া আছে প্রপোর্শনাল টু 1/√x, তাহলে v সমান আমি লিখতে পারি কোনো কনস্ট্যান্ট বাই √x, এটা সমান v। আমাকে এফ বার করতে হবে। এফ সমান আমি কি জানি? এফ সমান m ইন্টু এ সমান কি? এফ সমান হচ্ছে m ইন্টু ডিভি ডিটি, আর ভি দেওয়া আছে ডিভি ডিটি বার করতে হবে। তাহলে আমার ভি দেওয়া আছে, তাহলে ডিভি ডিটি আমাকে বার করতে হবে। ডিভি ডিটি মানে কি? আমি এভাবে লিখতে পারি ডিভি ইন্টু ডিএক্স, যেহেতু ভি হচ্ছে এক্সের ফাংশন, তাহলে ডিভি ডিএক্স ইন্টু ডিএক্স ডিটি লিখতে পারি। আর এই ডিএক্স ডিটি মানে হচ্ছে আবার ভি, তাহলে আমি লিখতে পারি ভি ইন্টু ডিভি ডিএক্স। তাহলে ডিভি ডিটি সমান কি পেলাম? ভি ডিভি ডিএক্স। তাহলে এফ সমান কি হচ্ছে? এফ সমান হচ্ছে এম ভি ডিভি ডিএক্স, এফ সমান এম ভি ডিভি ডিএক্স। এবার আমার হচ্ছে ডিভি ডিএক্স বার করতে হবে। তাহলে ভি দেওয়া আছে, ভি সমান হচ্ছে কে বাই √x, এটাকে লিখতে পারি কে ইন্টু x টু দি পাওয়ার -12।
তাহলে ডিভি ডিএক্স সমান কত হবে? ডিভি ডিএক্স সমান হবে কে ইন্টু মাইনাস হাফ নিচে চলে গেল ইন্টু এক্সের মতো মাইনাস হাফ ছিল আর একটা 1 কমে গেল, তার মানে হচ্ছে মাইনাস কে বাই টু এক্স টু দেওয়ার মাইনাস 3/2, এটা হচ্ছে ডিভি ডিএক্স। তাহলে এফ সমান কত হবে? এম ইন্টু ভি, ভি মানে হচ্ছে আবার কে বাই রুট এক্স ইন্টু হচ্ছে ডিভি ডিএক্স, ডিভি ডিএক্স হচ্ছে মাইনাস কে বাই টু এক্স টু দি পাওয়ার মাইনাস 3/2। তাহলে হচ্ছে এখানে পাচ্ছি মাইনাস এম কে স্কোয়ার বাই টু, এখানে ছিল এক্স টু দি পাওয়ার হাফ নিচে, তার মানে এক্স টু দি পাওয়ার মাইনাস 3/2 ছিল আর উপরে চলে এলো মাইনাস হাফ আর একটা চলে এলো, তাহলে এক্ষেত্রে পেলাম যে মাইনাস কে স্কোয়ার বাই টু এক্স টু দি পাওয়ার দেখো মাইনাস এটা পাবো 2 4/2 মানে হচ্ছে এক্স স্কোয়ার, তার মানে হচ্ছে এফ প্রপোর্শনাল হচ্ছে 1/x²। তাহলে এইটা হচ্ছে তোমার অ্যান্সার, এফ প্রপোর্শনাল টু 1/x², অপশান সি। ওকে, লাস্ট কোশ্চেন, যে 0.15 কেজি ভরযুক্ত একটি বলকে 10 মিটার উচ্চতা থেকে ফেলা হলো। তাহলে একটা বল ছিল, এই বলটার ভর হচ্ছে 0.15 কেজি, 10 মিটার উচ্চতা থেকে, এটা ধরো ভূপৃষ্ঠ, এটা হচ্ছে তোমার 10 মিটার, এখান থেকে ফেলা হলো, মাটিতে ধাক্কা খেলো, মাটিতে ধাক্কা খেয়ে আবার একই উচ্চতায় উঠলো। তাহলে বলো যে প্রযুক্ত বলের ঘাতের মান কত? তাহলে বলের ঘাত এখানে তোমাকে বার করা মুশকিল আছে, তো বলের ঘাত তোমাকে বার করতে হবে। বলের ঘাত মানে হচ্ছে ভরবেগের পরিবর্তন, এটা তোমাকে জানতে হবে। বলের ঘাত সমান হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তন। তুমি এখানে কি আছে, তোমার হচ্ছে ভর দেওয়া আছে আর তোমাকে দূরত্ব দেওয়া আছে, তাহলে তোমাকে কী বার করতে হবে? বেগ বার করতে হবে। এবার তাহলে এইখানে যখন বেগ হচ্ছে, ধরো আমি যখন নিচের দিকে নামছি তখন মাইনাস বি, উপরের দিকে উঠছে তখন প্লাস বি, ঠিক আছে? তাহলে এই উপর থেকে এই দূরত্ব যদি এইচ হয়, তাহলে আমরা জানি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2gh, নিচের দিকে নামলে প্লাস জি। এবার প্রাথমিক বেগ হচ্ছে স্থিরাবস্থা থেকে ছাড়া হচ্ছে মানে ইউ সমান 0, তাহলে ভি স্কোয়ার সমান হচ্ছে 2gh, তাহলে বি সমান হচ্ছে √2gh। এটা বসাও, জি সমান হচ্ছে 10 দেওয়া আছে, তোমার হচ্ছে 2 × 10 × এইচ সমান কত দেওয়া আছে? 10 মিটার 10, তার মানে হচ্ছে এটা সমান হচ্ছে তোমার হচ্ছে 10√2, এটা হচ্ছে ভি সমান হচ্ছে 10√2। এবার ভরবেগের পরিবর্তন কত? মানে যখনও বলটা নামলো তারপর আবার উঠে গেল, তাহলে উঠলো, তাহলে অন্তিম বেগ কত হলো? প্লাস ভি, তাহলে অন্তিম ভরবেগ হচ্ছে প্লাস এমভি ভরবেগ, মাইনাস কত হচ্ছে তার প্রাথমিক ভরবেগ মানে মাইনাস এমভি, নিচের দিকে নামছিল তাই মাইনাস ভি, তাহলে মাইনাস এমভি, এটা হচ্ছে তার টোটাল ভরবেগের পরিবর্তন। অন্তিম ভরবেগ ছিল প্লাস এমভি আর প্রাথমিক ভরবেগ হচ্ছে মাইনাস এমভি, তাহলে এটা হচ্ছে এমভি মাইনাস এমভি মানে হচ্ছে 2 MV হয়ে গেল। এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন, এটাই হচ্ছে বলের ঘাতের মান। তাহলে বলের ঘাত হচ্ছে 2 MV, ভি দেওয়া আছে দেখো 10√2, তাহলে 2 m সমান কত দেওয়া আছে? 0.15 আর ভি সমান হচ্ছে 10√2, তাহলে 2 × 0.15 10 × 10√2 করলেই তোমরা পেয়ে যাবে, এটা অ্যারাউন্ড হবে 4.2 kg/s, এটা হবে অ্যান্সার হচ্ছে সি। বোঝা গেল? এইভাবে তোমরা বিভিন্ন কোশ্চেন অ্যান্সার করবে। ওকে, তো আজকে এই পর্যন্তই, আশা করি তোমরা বুঝতে পারলে। অবশ্যই কিছু কিছু কোশ্চেন একটু ট্রিকি, তোমাদেরকে আরও ভালো করে বুঝতে হবে, তবে তোমরা জিনিসগুলো উপলব্ধি করতে পারবে। তো নিজেরা করো, অঙ্কগুলো যা যা করা আছে অঙ্কগুলো নিজেরা করো, এবং না বুঝতে পারলে অবশ্যই অ্যান্সার দেখো এবং করো। ওকে, থ্যাংক ইউ।